নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আনোয়ার আলী সব টপিক নিয়েই কথা বলবো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদেরকে দিয়ে দেবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো দেখো, প্রথমে আমরা নর্মাল আপডেটসগুলো নিয়ে আলোচনা করে নেব, একদম শেষে গিয়ে আনোয়ার আলীকে নিয়ে কথা বলবো। কারণ আমি রিসেন্টলি এরকমও কমেন্ট পাচ্ছি যে এই আনোয়ার আনোয়ার শুনে শুনে বোর হয়ে গেছি। তো সেখানে ঠিক আছে, যারা আনোয়ার নিয়ে আর শুনতে ইন্টারেস্টেড না তারা লাস্টের পার্টটা স্কিপ করতে পারো। যদিও আনোয়ারও কিন্তু বেশ কিছু বড় উক্তি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে, মোহনবাগান ক্লাবকে নিয়েও, তার সঙ্গে সঙ্গে আনোয়ারের চুক্তির ব্যাপারে আলোচনা করার আছে, ইন্টারেস্টিং আপডেটও আছে। তো যদি শুরু করা যায়, প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিই, যার মধ্যে প্রথমেই একটা আপডেট হচ্ছে যে ইস্টবেঙ্গলের কালকে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ACL2 মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এ কোয়ালিফাই করার জন্য। একদম প্লে অফ ম্যাচ, মানে যেই ম্যাচটা জিতলেই ACL2 খেলতে পারবে, হারলে কিন্তু থার্ড টায়ার লিগ যেটা AFC চ্যালেঞ্জ লিগ যেটা, সেই লিগে ইস্টবেঙ্গল খেলবে। তো সেই ম্যাচটা আলটাইন আসিরের এগেনস্টে ম্যাচ আছে, যেটার ম্যাচ প্রিভিউ আমরা কয়েকদিন আগে করে দিয়েছি। তবে ফাইনালি কোন কোন প্লেয়াররা এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে সেটা একটা দেখার বিষয় ছিল, কারণ ইস্টবেঙ্গল প্লেয়ারদের কিন্তু ফিটনেস সমস্যা ছিল, ইনজুরি ইস্যু ছিল। তবে কার্লেস কুয়াদ্রাত কিন্তু জানিয়েছেন যে নিশু কুমার ছাড়া কিন্তু সবাই এই ম্যাচের জন্য মোটামুটি অ্যাভেলেবেল আছে। সেই হিসেবে আমরা ধরতে পারি যে জিকসন সিং, ক্লেইটন সিলভা এবং দিমিত্রি ডিয়ামেন্টাকোস তারা কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে। ডিয়ামেন্টাকোস, ক্লেইটন যে মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করছে সেটা তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম। জিকসনও সম্ভবত অ্যাভেলেবেল থাকছে, সেরকমই ইঙ্গিত কিন্তু কুয়াদ্রাত দিয়েছে। যদিও স্টার্ট করে কিনা সেই দিকে নজর থাকবে, বাট কুয়াদ্রাত কিন্তু সেই ইঙ্গিত দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা কোথায় দেখতে পাবে সেটার ব্যাপারে কিন্তু ফাইনালি অফিসিয়াল আপডেট এসে গিয়েছে। তো এই ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলের ওপর ছিল যে ইস্টবেঙ্গল কোন চ্যানেলে দেখাতে চাই, সেখানে যেটা আপডেট আসছে জি24 ঘন্টা। তো জি24 ঘন্টা চ্যানেলে কিন্তু কালকে ম্যাচটা টেলিকাস্ট হতে চলেছে, মানে ফ্রিতেই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। এবং সন্ধ্যে 7টা থেকে কিন্তু এই ইস্টবেঙ্গল বনাম আলটিন আসিরের ম্যাচটা হতে চলেছে। ভীষণ ভালো একটা ম্যাচ হবে, নজর অবশ্যই রেখো কালকের ম্যাচে। এরপর যদি আমরা চলে আসি মোহনবাগানের আপডেটে, তো মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে জেমি ম্যাকক্লেডেন তিনি কিন্তু আজকে মুম্বাই উড়ে গিয়েছেন। সকালেই জেমি ম্যাকক্লেডেন সেটা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছিলেন। এবার জেমি ম্যাকক্লেডেন মুম্বাইতে অ্যাকচুয়ালি কেন গেলেন, তো সেখানে তার কারণ হচ্ছে যে জেমি ম্যাকক্লেডেনের ঘাড়ে তো একটা ব্যথা ছিল, ঘাড়ের একটা চোটের জন্য সে কিন্তু প্র্যাকটিস করছিল না। তবে নতুন করে তার একটা শোল্ডারে চোট লেগেছে, মানে শোল্ডার স্প্রেন হয়েছে বলতে পারো, মানে যেটাকে বাংলায় বললে কি বলবো, যে জেমি ম্যাকক্লেডেনের কাঁধে কিছুটা মোচড় লেগেছে। সেই কারণেই কিন্তু জেমি ম্যাকক্লেডেন সেটা চিকিৎসা করাতে তিনি কিন্তু মুম্বাইতে গিয়েছেন। যদিও কলকাতার ডাক্তাররা সেটা দেখেছে এবং তারা কিন্তু বলেছে যে অসুবিধার কোনো ব্যাপার না, সেরকম গুরুতর কিছু চোট নয়, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তবে তাও মোহনবাগান ম্যানেজমেন্ট রিস্ক কোনো নিতে চাইছে না, তাই স্পোর্টস মেডিসিনের একদম নামকরা ডাক্তার অনন্ত যোশী তাকে দেখানোর জন্য মুম্বাইতে পাঠানো হয়েছে, যে একদম নিশ্চিত হতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে এত বড় মাপের একটা প্লেয়ার, তার জন্য অসুবিধা না হয়। এবার দেখো, ডার্বি খেলবে কি খেলবে না সেই নিয়ে কিন্তু এবার একটা প্রশ্ন থাকছে। যদিও নাকি মলিনা এখনো অব্দি প্ল্যানিংয়ে ম্যাকক্লেডেনকে রাখছেন, তবে যেহেতু লাস্ট কয়েকদিন ধরে ম্যাকক্লেডেন সেভাবে প্র্যাকটিস করেনি এবং তার সঙ্গে সঙ্গে হালকা ইঞ্জুরিও আছে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডার্বি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হলো মোহনবাগানের আসল চ্যালেঞ্জগুলো AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 বা ISL, সেইখানে ম্যাকক্লেডেনকে তো পুরো ফিট চাই। তো যদি কিছুটা অসুবিধা থাকে ডার্বিতে জোর করে নামিয়ে তো লাভ নেই। তবে তারপরে এখন অব্দি কিন্তু বলা যাচ্ছে না, ম্যাচের আগের দিন দেখা যাক, প্র্যাকটিসে দেখে হয়তো মলিনা সিদ্ধান্ত নেবে। বাট হ্যাঁ, একটুখানি প্রশ্নের চিহ্ন থাকছে, হতে পারে যে স্কোয়াডে রইলো বাট স্টার্ট করলো না। যদি খুব ভালো কন্ডিশনে মোহনবাগান থাকে, 80-85 মিনিটের পরও ম্যাকক্লেডেনের অভিষেক আমরা দেখতে পেতে পারি। দেখা যাক সেটা কীরকম কন্ডিশন যায়, এখনও 3-4 দিন সময় তো আছে। এমনিও তাছাড়া দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস আগের দিন 2 গোল একটা অ্যাসিস্ট করেছে, স্টুয়ার্টের মতো প্লেয়ার আছে, অপশন তো মোহনবাগানের আছে। ম্যাকক্লেডেনকে জোর করে নামানোর মানে হয় না, যদি একটু অসুবিধা থাকে তাকে পুরো রেস্ট দেওয়া হোক, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু বাকি মরসুমের জন্য ম্যাকক্লেডেন হতে চলেছে। বাকি তোমাদের মতামত এই বিষয়ে জানিও। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির নতুন স্ট্রাইকার। তো একটা নাম নিয়ে কিন্তু কালকে থেকে বিশাল আলোচনা চলছে এবং সেই নামটা কিন্তু একটা বিশাল বড় নাম। যদিও সেই প্লেয়ারটা এক্স্যাক্টলি কেরালাতে আসছে কিনা সেটার ব্যাপারে এখনো 100% কনফার্মেশন পাওয়া যায়নি। যেই প্লেয়ারটাকে নিয়ে মার্কাসকে প্রশ্ন করা হলো, মার্কাস বলেছে যে আমার কাছে এর সঠিক উত্তর নেই, মানে তিনি ফেকও বলেননি আবার আসছে সেটাও বলেননি। বাট প্লেয়ারটার নাম হচ্ছে স্টেভান জোভেটিক, যেই প্লেয়ারটা কিন্তু ভীষণ হাই প্রোফাইল একটা প্লেয়ার। এবার এই প্লেয়ারটা কিন্তু মন্টিনেগ্রোর 34 বছর বয়সী একজন সেন্টার ফরওয়ার্ড, আর এই প্লেয়ারটাকে নিয়ে রিউমার আরও জোরালো হচ্ছে, কারণ কেরালার টিমে কিন্তু অলরেডি মন্টিনেগ্রোর ডিফেন্ডার আছে মিলোস ড্রিঙ্কিচ। তো তিনি কিন্তু এই স্টেভান জোভেটিককে নিয়ে যে রিউমারগুলো ইনস্টাগ্রামে বেরোচ্ছে সেখানে লাইক করেছেন, ফলে কিন্তু রিউমারটা আরও জোরালো হচ্ছে। তো লাস্ট অব্দি আসে কি আসে না সেটা দেখার আছে। বয়সটা হয়তো 34, বাট ভাই প্লেয়ারটার যা কেরিয়ার স্ট্যাটিস্টিক্স, প্লেয়ারটা যে জায়গাতে খেলেছে ভাই আলাদা লেভেলের কিন্তু কেরিয়ার স্ট্যাটিস্টিক্স আছে।
এই মরশুম ইন্ডিয়াতে এলে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং কিন্তু এই মরশুমের হতে পারে। প্রথমত প্লেয়ারটার মার্কেট ভ্যালুই এখন 5,60,00,000 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে মন্টিনেগ্রো জাতীয় দলের হয়ে 78টা ম্যাচ খেলেছে, 36টা গোল করেছে, ভীষণ ভালো স্ট্যাটিস্টিক্স। এবং ভাই সাহেব তার ক্লাব কেরিয়ারের কথা বললে তিনি ইংল্যান্ডে খেলেছেন ম্যানচেস্টার সিটিতে, তার সঙ্গে ইটালিতে খেলেছেন ফিওরেন্টিনা এবং ইন্টার মিলানের মতো ক্লাবে, লালিগাতে খেলেছেন সেভিয়া এফসিতে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রান্সে খেলেছেন মোনাকোতে, বুঝতে পারছো। এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট মরশুমে কিন্তু গ্রিসের টপ ডিভিশনে তিনি খেলছিলেন অলিম্পিয়াকোসের হয়ে, এবং তার আগে কিন্তু তিনি 2021-22 এবং 22-23 মরশুমে কিন্তু খেলেছেন হচ্ছে তোমার বুন্দেশলিগাতে। মানে সেখানে কিন্তু টপ ক্লাস স্ট্যাটিস্টিক্স, এখনো পর্যন্ত শুধু টপ ক্লাবের হয়ে খেলেছে। যেখানে লিগ ওয়াইজ স্ট্যাটিস্টিক্সের কথা বললে সেরিয়েতে মানে ইটালির টপ ডিভিশনে তার 147টা ম্যাচে 41টা গোল 23টা অ্যাসিস্ট আছে। লিগ ওয়ান মানে ফ্রান্সের টপ ডিভিশনে 61টা ম্যাচে 18টা গোল 4টে অ্যাসিস্ট আছে। বুন্দেশলিগাতে 35টা ম্যাচে 10টা গোল 3টে অ্যাসিস্ট আছে। প্রিমিয়ার লিগে 30টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট আছে। লালিগাতে তার 21টা ম্যাচে 6টা গোল 4টে অ্যাসিস্ট আছে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে সেখানেও 15টা ম্যাচে 4টে গোল 3টে অ্যাসিস্ট আছে। তার লাস্ট দুটো মরশুমের স্ট্যাটিস্টিক্সের কথা বললে লাস্ট মরশুমে কিন্তু গ্রিসের টপ ডিভিশনে তার 34টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট আছে। গ্রিসের টপ ডিভিশনের পাশাপাশি তিনি কিন্তু ইউরোপা লিগেও লাস্ট মরশুম 4টে ম্যাচ খেলেছেন। সব মিলিয়েই তার 34টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট আছে। এবং তার আগের মরশুম মানে 22-23 মরশুমের কথা বললে সেখানে তিনি বুন্দেশলিগাতে খেলেছিলেন, যেখানে 18টা ম্যাচে 4টে গোল 3টে অ্যাসিস্ট ছিল। মানে রিসেন্টলি কিন্তু এই টাইপের বড় বড় ক্লাবে খেলেছে। তার প্লেইং পজিশনের কথা বললে মেনলি সেন্টার ফরওয়ার্ড হলেও তিনি কিন্তু স্ট্রাইকারের পেছন থেকে অ্যাজ এ নম্বর 10ও খেলতে পারেন বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে লেফট উইং দিয়ে অপারেট করতে পারেন। তো সেখানে কিন্তু ভীষণ একজন হাই প্রোফাইল ফুটবলার। তো প্লেয়ারটার সম্বন্ধে তো এত তথ্য দিলাম, এবার যদি প্লেয়ারটা আসে সেটা কিন্তু আইএসএল এর জন্য অবশ্যই এই মরশুমের একটা অন্যতম বড় শাইনিং হতে চলেছে। এবং কেরালাও কিন্তু রীতিমতো আদ্রিয়ান লুনা, নোয়া সাদোয়ের পাশে এই প্লেয়ারটাকে পেয়ে গেলে কেরালার অ্যাটাকও কিন্তু অসাধারণ হতে চলেছে। তবে দেখা যাক শাইনিংটা হয় কিনা। প্লেয়ারটা এখন বর্তমানে ফ্রি এজেন্ট, খুব একটা অসুবিধা হবার তো কথা নয় যদি সত্যি কেরালা থেকে অ্যাপ্রোচ করে, সঠিক পরিমাণ টাকা অফার করে। বাট ডেফিনেটলি শাইনিংটা হলে কিন্তু সেটা একটা ভীষণ ভালো শাইনিং হবে। তো তোমাদের যদি এই প্লেয়ারটি ইন্ডিয়াতে আসে কি মতামত কমেন্টে জানিও। এরই সঙ্গে সঙ্গে দুই মোহামেডানের টার্গেটেড ফুটবলার মাখান ছোটে রাইট উইঙ্গার এবং তার সঙ্গে সঙ্গে সাজাদ হোসেন পারে যিনি কিন্তু লেফট ব্যাক। তো এই দুই প্লেয়ার কিন্তু অফিসিয়ালি এনওসি আজকে পেয়ে গিয়েছে। তো মোহামেডান কিন্তু এবার তাদের শাইনিংটা কমপ্লিট করতে পারে। যদিও ভিঘ্নেশ দক্ষিণামূর্তি তিনি কিন্তু এখনও অফিসিয়ালি পিএসসির তরফ থেকে এখনও এনওসি পায়নি, তবে চেন্নাই এফসি কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে রেখেছে। তো সেখানে তার চেন্নাইতে যাবার চান্সটাই বেশি থাকছে। দেখা যাক ফাইনালি কি হয় সেখানে। এবার আমরা যদি আসি আনোয়ার আলীর আপডেটে, তো আনোয়ার আলীকে নিয়ে তো অনেক খবর আছে। তো তার মধ্যে প্রথমেই আনোয়ারের যদি ডিলটা নিয়ে আমরা কথা বলি, আনোয়ারের সঙ্গে যে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টটা সাইন হয়েছে সেখানে কিন্তু রঞ্জিত বাজাজ মানে দিল্লি এফসি সে পেয়েছে 2.5 কোটি টাকা। আগের বছর মোহনবাগানকে দিয়ে 2 কোটি কামিয়েছিল, এই বছর ইস্টবেঙ্গলকে দিয়ে 2.5 কোটি, মানে এক বছরে 4.5 কোটির ব্যবসা কিন্তু আনোয়ারকে নিয়ে রঞ্জিত বাজাজ করে নিয়েছে। তো সেখানে কিন্তু রঞ্জিত বাজাজ 2.5 কোটি পেয়েছে মানে দিল্লি এফসি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনোয়ার আলী তার স্যালারি প্রায় বোনাস টোনাস মিলিয়ে 4,80,00,000 অব্দি হতে পারে। ভারতের সব থেকে দামি ফুটবলার আনোয়ার আলী হতে চলেছে, সেসব তো আমরা জানি। তবে তার সঙ্গে সঙ্গে আরেকটা ক্লজ কিন্তু আনোয়ারের কন্ট্রাক্টে আছে, যেখানে আনোয়ারের একটা তোমার ফাইন খাবার সম্ভাবনা থাকছে আনজাস্ট টার্মিনেশনের জন্য। এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ারের সঙ্গে যে চুক্তিটা সাইন করেছে সেখানে কিন্তু এটা আছে যে যদি আনোয়ারের উপর কিন্তু কোনো ফাইন লাগে, যেটা লাগার একটা ভালো রকম চান্স আছে, সেই ফাইনটা কিন্তু 50-50 ভাগ করে নেওয়া হবে। মানে আনোয়ার 50% দেবে, আনোয়ার হাফ দেবে, বাকি হাফ কিন্তু দেবে হচ্ছে ইস্টবেঙ্গল। এখানে দেখে ইন্টারেস্টিং লাগলো যে বাজাজের কিন্তু এখানে কোনো মানে ইনভলভমেন্ট থাকছে না। যদি আনোয়ার ধরো 5 কোটি টাকার ফাইন পেলো, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল 2.5 কোটি দেবে, আনোয়ার নিজের থেকে 2.5 কোটি দেবে। এটাই কিন্তু চুক্তি হয়েছে, চুক্তিতে লেখা আছে। তো সেখানে বাজাজের তো মজাই মজা, মানে বাজাজ কিন্তু কোনো ফাইন টাইন দিতে হচ্ছে না তাকে। এবার হ্যাঁ, যদি তার মনে হয় যে আনোয়ারের দিক থেকে তিনি 1 কোটি টাকা দেবেন, সেটা আলাদা ব্যাপার, দিতেই পারে। তবে আমার মনে হয় এটা কিন্তু আনোয়ারের উপর ফাইন লাগলে সেটা কিন্তু হাফ হাফ করে নেবে ইস্টবেঙ্গল এবং আনোয়ার। তবে যদি পিএসসির তরফ থেকে এইভাবে ফাইন করা হয় যে দিল্লি এফসিকে কিছু টাকার ফাইন করা হলো, সেটা তখন কিন্তু রঞ্জিতকেই দিতে হবে যদি দিল্লি এফসির ওপর ফাইন করা হয়। দেখা যাক পিএসসি সেখানে কি সিদ্ধান্ত আসে, যে পিএসসি কি আলাদা আলাদা করে ইস্টবেঙ্গলের ওপর, আনোয়ারের উপর এবং দিল্লি এফসির উপর ফাইন করে, না পুরোটাই আনোয়ারের উপর দেয়। কি সিদ্ধান্ত আসে সেই দিকে নজর থাকবে। তো এটা কিন্তু একটা ইউনিক ক্লজ, যেটা কিন্তু আনোয়ারের কন্ট্রাক্টে আছে। বাকি কিন্তু আনোয়ারকে আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু আনভিল করা হয়েছে। যদিও আমি ইস্টবেঙ্গল অ্যাডমিনের কি রিপ্লাই দেয় সেই দিকে নজর ছিল, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু মাঠের মধ্যে যুদ্ধের পাশাপাশি কিন্তু
ইস্টবেঙ্গল মোহনবাগানের অ্যাডমিনের যুদ্ধটাও বেশ এন্টারটেনিং হচ্ছে। তবে দেখো লাস্ট অবধি আমি যতটুকু চেক করলাম, মানে আমি ভিডিও বানানোর আগে কিছু করলে অন্য কথা, বাট আমি 9:30 অবধি ওয়েট করলাম যে ইস্টবেঙ্গল অ্যাডমিন কোনো বোমা ফেলে কিনা সেটা দেখার জন্য। বাট বিকেলের দিকে সুইট কিডস লিখে কয়েকটা বাচ্চার ছবি পোস্ট করেছিল, যেটা অবভিয়াসলি সঞ্জীব গোয়েঙ্কা যে আনোয়ারকে সুইট কিড বলেছিল সেটার রেফারেন্সে। তবে তারপর থেকে কিন্তু ওয়েট করার পরও সেরকম কোনো পোস্ট আসেনি। এবার আমি ভিডিও দেবার পরে এসে গেলে বা ভিডিও এডিটিং করছি সেই সময় এসে গেলে অন্য কথা, বাট এখন অবধি কিছু আসেনি। দেখা যাক সেটা কখন আসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে। তবে অফিসিয়ালি কিন্তু আনোয়ারকে ইস্টবেঙ্গলের তরফ থেকে নিয়ে চলে আসা হয়েছে সামনে, যেখানে ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবসের প্রোগ্রাম ছিল সেখানেই। আর আনোয়ার কিছু বক্তৃতা কিন্তু সেখানে রেখেছে, তার মধ্যে কয়েকটা স্পেশাল তোমাদের বলে দিচ্ছি, যেইগুলোই শুনলে কিন্তু মোহনবাগান ফ্যানদের খারাপ লাগতেই পারে। সেইগুলো হচ্ছে যে প্রথমত আনোয়ার তো জয় ইস্টবেঙ্গল বলে আসে, তবে তারপর কিন্তু আনোয়ারকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেমন ফিল করছো, তো তিনি বলেন যে তিনি যে ওয়েলকামটা ইস্টবেঙ্গলে পেয়েছেন এটা কিন্তু তিনি অন্য কোথাও পাননি, এবং তিনি মনে করেন যে কোনো ইন্ডিয়ান প্লেয়ারও মনে হয় না এইরকম ওয়েলকাম কোনো ক্লাবে পেয়েছে। এটা কিন্তু আনোয়ার আলী বলেছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ, হয়তো মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে প্লেয়ার যাচ্ছে, একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল মুভ ছিল এটা, তবে সব মিলিয়ে কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ারের জন্য এতটা ক্রেজ কি রিসেন্ট টাইমে হয়েছে? তো আনোয়ারের ডিলটা নিয়ে যেরকম মানে উত্তেজনা হয়েছে, মনে হয় না কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে হয়েছে। তো এটা কিন্তু আনোয়ার বলেছে যে তাকে জিজ্ঞেস করা হয় যে মোহনবাগানের সঙ্গে কি ডিফারেন্স পাচ্ছ, সেখানে কিন্তু আনোয়ার বলে যে অনেকটা ডিফারেন্স আছে। ইস্টবেঙ্গল ফ্যানেরা যেভাবে তাকে বরণ করে নিয়েছে এটা আলাদাই। তিনি মাত্র 2 দিন কলকাতাতে এসেছেন এবং সেখানেই তার মনে হচ্ছে তিনি কতদিন ধরে আছেন, এই লেভেলের ক্রেজ তাকে নিয়ে। তো এটা কিন্তু আনোয়ার বলেছে। এবং ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে আনোয়ার কিন্তু এটাও বলে যে অবশ্যই ডার্বি একটা অন্যান্য ম্যাচের মতোই ম্যাচ, তবে ডার্বি নিয়ে এখন কি বলবো, ডার্বি জিতে কথা হবে। এবং তার সঙ্গে আনোয়ার কিন্তু বলেছে যে আমি ইস্টবেঙ্গল হয়ে সবসময় 100% দেবো, এবং তিনি কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল হয়ে ট্রফি জেতার চেষ্টা করবেন। এইগুলো কিন্তু আনোয়ার আলীর বক্তব্য। তো বাকি দেখা যাক আনোয়ার এবার অন ফিল্ড কেমন পারফরমেন্স দেয়। দেখো আনোয়ারের শাইনিংটা তো অবশ্যই রেকর্ড ব্রেকিং একটা শাইনিং হয়েছে, তবে যখন এই টাইপের একটা শাইনিং হয় এত কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্লেয়ারটার মধ্যে কিছুটা হলেও চাপ পড়ে, কিছুটা হলেও ফোকাস কিন্তু নড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেখানে কিন্তু আনোয়ার সেই চাপ সামলে ফোকাস ঠিক রেখে নিজের সেরা খেলাটা এবার কতটা খেলতে পারে সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে, যে আনোয়ার তার পুরোনো খেলাটাই খেলছে নাকি তার খেলায় কিছুটা হলেও উপর নিচ হয়েছে, সেটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় হবে। বাকি ইস্টবেঙ্গল ফ্যানেরা এই নিয়ে তোমাদের মতামত জানিও, মোহনবাগান ফ্যানেরাও আনোয়ারের এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তবে একটা জিনিস আমার পার্সোনালি মনে হয় যে আজকের পর থেকে কোনো মোহনবাগান ফ্যানার আনোয়ার আলীকে সুইট কিড বলবে না। তো যাই হোক, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।